আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে, ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি, কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথোপকথন তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার তার যে রেকর্ড, তাতে গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে, সে দুটো নিয়ে কথা বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছাত্রদেরকে হত্যা করেছে এমন কেউ যাদের হাতে 7.62 বুলেট দিয়ে গুলি করতে পারে এমন অস্ত্র ছিল, এবং শেখ হাসিনার ভাষ্যমতে এটা নাকি পুলিশের হাতে এই অস্ত্র নেই, এবং একজন উপদেষ্টার রেফারেন্সও দেওয়া হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার বিচারের তোড়জোড় চলছে এবং এটা যেন তেন বিচার নয়। বাংলাদেশে যে একটা আদালত রয়েছে, হাইকোর্টের একটা বেঞ্চের মর্যাদা সম্পন্ন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তো এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সংসদের একটি বিশেষ আইন দ্বারা এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল শেখ হাসিনার জামানাতে, মূলত জামাতের নেতাদের বিচার করার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে, ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি, কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথোপকথন তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার তার যে রেকর্ড, তাতে গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে, সে দুটো নিয়ে কথা বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছাত্রদেরকে হত্যা করেছে এমন কেউ যাদের হাতে 7.62 বুলেট দিয়ে গুলি করতে পারে এমন অস্ত্র ছিল, এবং শেখ হাসিনার ভাষ্যমতে এটা নাকি পুলিশের হাতে এই অস্ত্র নেই, এবং একজন উপদেষ্টার রেফারেন্সও দেওয়া হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, এবং তার চেয়ে জরুরি কথা, তিনি ক্লেম করছেন তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসবো এই দুটো প্রশ্নে। তার আগে আর মোটামুটি কন্টেন্ট কি, ভিডিওটা যথারীতি আমি মন্তব্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, অনেক হয়তো এর মধ্যে দেখেও ফেলেছেন। এখানে মূলত আরেকজন আওয়ামী লীগ কর্মী যিনি ব্রাসেলসে থাকেন বলছেন, বিরাট হ্যাডাম দেখাচ্ছেন উনি ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টের লবিস্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চেয়ে জরুরি কথা, গতদিন যে ভিডিও যে কল রেকর্ড তারা ফাঁস করলেন, আর আজও গতকালও যেটা ফাঁস হলো, এ দুটোর মধ্যে আমরা খেয়াল করছি খুবই অখ্যাত মানুষজন। তার মানে ব্যাপারটা আমি এটুকু বুঝতে পারি, তার সাথে মোটামুটি পরিচিত কেউও কথাবার্তা বলে সেটা ছাড়ছে না, তার আমার সাথে কথা বলার সাহস করছে না। অনেকে খুঁজে টুজে একেবারে অজপাড়া গায়ের অতি ছোট দলে কোনো রকমের ছিলেন এই ধরনের, যে ভদ্রলোকের সাথে এই অডিও ক্লিপে কথা বলছেন 88 কবে জানি কথা বলেছেন, এটা একটা ফাইন্ডিং। এছাড়া আরেকটা ঘটনা হচ্ছে, এখানেও তিনি লবিং তদবির ইত্যাদি করার চেষ্টা করছেন। ইউরোপিয়ান পার্লামেন্টে এই লোক বলছে সে কি করতে পারে, তিনি তাকে বলছেন ইত্যাদি ইত্যাদি, ডকুমেন্ট করো, পাঠাও। তার মানে সেই পুরনো কথা, উনিও এখন বিদেশের দ্বারে দ্বারে ঘুরছেন। আমরা ঘুরেছি, আমরা সবসময় বলেছি বাংলাদেশে আমাদের অধিকার রক্ষার জন্য যারা যারা আমাদের সাহায্যে আসবে আমরা তাদের সাহায্য চাই, আমরা চেয়েছি। অথচ বিরাট সক্ষমতা দেখাচ্ছিল, এবং শেখ হাসিনা বুঝতে পারছেন তার ভারত প্রভুকে দিয়ে আর খুব বেশি কাজ হচ্ছে না। আগের ভিডিওতে আমেরিকার কথা বলছেন, এখানে ইউরোপের কথা বলছেন। তার মানে তার প্রভু মোদী শেখ হাসিনার জন্য তেমন কিছু আর করে উঠতে পারছেন না। এছাড়া কতগুলো হাস্যকর কাজ করছেন, মানে স্কুল কলেজে টিচারদেরকে হেনস্থা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে কান ধরে উঠবস করানো হচ্ছে, খুবই খারাপ কথা। আমি নিজে এসব নিয়ে কথা বলেছি এবং আমি আওয়ামী লীগেরও অধিকার চাই, কিন্তু শেখ হাসিনার মতো একজন দানবের মুখে এই কথাটা কেমন লাগে না? মানে উনি এগুলো কি বিভৎস ঘটনা ঘটে গেল। সেই মানুষটা, যে মানুষটা ক্ষমতায় থাকার জন্য শুধু জুলাইতে না, আমরা প্রায় বলছি বাংলাদেশের হিস্ট্রিকে জুলাইয়ে এনে ঠেকাচ্ছে অনেকে, সরি, এই লম্বা অত্যাচার নির্যাতনের বিরাট লম্বা হিস্ট্রি আছে। বহু বহু মানুষ অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে এই শেখ হাসিনার হাতে। তিনি এখন এসব নিয়ে মায়া কান্না কাঁদছেন আবার, এবং অনিবার্যভাবেই ডক্টর ইউনূসের কথা এসছে। সেখানে তিনি ডক্টর ইউনূসকে ব্লেম করছেন যে ডক্টর ইউনূস নাকি তার জেলে যাওয়া থেকে বাঁচার জন্য অন্যান্য শক্তি একত্র করে এই ঘটনাটা ঘটিয়েছে। এগুলো নিয়ে কমেন্ট করা দরকার আছে বলে মনে করি না। আসছে মূল দুটো ইস্যুতে। আগে 7.62 বুলেটের কথা, শেখ হাসিনা ক্লেম করছেন ছাত্রদেরকে পুলিশ হত্যা করেনি, সিভিলিয়ান ড্রেসে খুব কাছ থেকে 7.62 বুলেট দিয়ে হত্যা করা হয়েছে। এবং তার কথাটা এরকম, ব্রিগেডিয়ার শাখাওয়াত যিনি যেহেতু আর্মিতে আছেন তিনি বলেছেন, এবং শেখ হাসিনা বলছেন পুলিশ এই অস্ত্র ব্যবহার করে না। আমি রিপিট করছি, শেখ হাসিনা বলছেন 7.62 বুলেট ইউজ করে, বুলেট দিয়ে গুলি করে, এরকম কোনো অস্ত্র পুলিশ ব্যবহার করে না। ব্রিগেডিয়ার শাখাওয়াত কি তাই বলেছেন? আমরা ব্রিগেডিয়ার শাখাওয়াতের বক্তব্যটা যে কেউ শুনতে পারি, ইউটিউবে পাওয়া যায়। উনি বলেছেন
কিছু উনি একটা জায়গায় গিয়ে বলছেন কিছু সিভিলিয়ান, মানে ওখানকার বর্ণনা শুনেছেন যে সিভিল ড্রেস পরা মানুষজন গুলি করেছে 7 পয়েন্ট, এবং বুলেট যেগুলো বের করা হয়েছে ওগুলো 7.62 বুলেট। উনি বলছেন যে সিভিলিয়ানদের হাতে তো এরকম অস্ত্র নাই, এটা নিষিদ্ধ। ইয়াস ট্রু, আপনি বৈধভাবে বাংলাদেশে 7.62 আসলে আপনি কোনো ছোট হ্যান্ড গানের মধ্যে ব্যবহার করতে পারেন না। এটা একটা অ্যাসল্ট রাইফেল বা কার্বাইনের গুলি, যে গুলিটা আপনি ওরকম একটা রাইফেলের দিয়েই করতে হয়। সুতরাং আপনি চাইলেও আপনার লাইসেন্স থাকলে এরকম একটা বন্দুক রাইফেল আপনি কিনতে পারবেন না। এটা হলো সোজা সাপটা কথা। সো জেনারেল শাখাওয়াত যেটা বলেছেন যে তাহলে কি সিভিলিয়ানদেরকে আর্ম করা হয়েছে, আমি ওনার কথার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে বলে মনে করি। আমি অনেকেই এই কথা বলতে শুনেছি। আমি আশা করব জনাব শাখাওয়াত, যেহেতু শেখ হাসিনা তাকে রেফার করছেন, জেনারেল শাখাওয়াত এই ব্যাপারটা একটু স্পষ্ট করবেন, স্পষ্ট করা তার উচিত হবে। শেখ হাসিনা বরাবরের মতো একটা প্যাথোলজিক্যাল লায়ার, সাইকোপ্যাথরা যেমন হয়, এখানে মিথ্যে কথা বলছেন। বাংলাদেশ পুলিশ আসলে 7.62 যে বুলেট সেটা ব্যবহার করার অস্ত্র দীর্ঘদিন থেকে ব্যবহার করছে। আমি নিজে এটাকে বহুকাল আগে থেকে, ইদানিং অনেকে এটা নিয়ে প্রতিবাদ করতে দেখি, দ্যাটস ফাইন, আমি বহুকাল আগে থেকে প্রতিবাদ করছি। 2021 সালে কলাম লিখেছিলাম যে পুলিশের হাতে এই বন্দুক, এই অস্ত্র থাকতে পারে না। SKS টাইপ 56, এটা আমাদের একসময় মিলিটারি ব্যবহার করতো, পরে বিদেশি তার ওয়েপন চেঞ্জ করেছে, তারা এখন একটা ফুললি অটোমেটিক রাইফেল ব্যবহার করে, সম্ভবত BG-08। পরে এগুলো বিজিবির কাছে এবং পুলিশের অনেকের হাতে, পুলিশের হাতে বিভিন্ন রকম অস্ত্র আছে। তাদের হাতে শটগান দেখি আমরা অনেকেই, সেগুলো দিয়ে নানা টিয়ার শেল নিক্ষেপ করার বন্দুক আছে, শটগান আছে, শটগান দিয়ে কখনো কখনো তারা রাবার বুলেট ইউজ করে, কখনো কখনো ছড়রাগুলো আমরা কথ্য ভাষায় বলি সেটা ব্যবহার করে, এবং টাইপ 56 রাইফেল তার কাছে আছে, এবং 7.62 যে বুলেট সেটা ইউজ করার মতো বন্দুক সেটা, এটা পুলি কিন্তু সেটাই। সুতরাং পুলিশের হাতে অস্ত্র নেই, এটা একেবারে শেখ হাসিনার কায়দায়, শেখ হাসিনার মতো করে হাসিনীয় মিথ্যাচার। তাহলে সিভিল পোশাকে তারা এই কাজটা করেছে, যদি করে থাকে আমি মনে করি এটাও পুলিশ ছিল। সিভিল পোশাকে পুলিশ বা বিজিবি যাই করুক, আপনি এটা করেছেন কারণ হলো ইউনিফর্ম দিয়ে আপনি যখন অনেক মানুষকে হত্যা করেন সেটা নিয়ে প্রশ্ন অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখন প্রচুর ভিডিও হয়, মানুষের হাতে হাতে ক্যামেরা থাকে। আপনি যখন সিভিলিয়ান দেখাতে পারেন, আপনি ক্লেম করতে পারেন না এগুলো তো পুলিশ করে, রাষ্ট্র করেন। এই যে এখন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, সেই মিথ্যাচারটা করা তাদের জন্য তুলনামূলকভাবে কিছুটা সহজ হয়। কিন্তু আমরা বলছি এটা একেবারেই ঠিক না, একেবারেই ঠিক না। আমি আবারও বলছি, আমাদের এই বর্তমান সরকারকে পুলিশের হাত থেকে এই বন্দুকটা নিয়ে যেতে হবে। আমার এই চ্যানেলেরও ভেরি ফার্স্ট ভিডিও এটা নিয়ে, নারায়ণগঞ্জে একটা হত্যাকাণ্ড যেখানে পুলিশ একজনকে খুন করেছে এই টাইপ 56 রাইফেল দিয়ে, এবং তখনই মানে একদম প্রথম ঠিক 2 বছরের একটু বেশি সময় আগে এই চ্যানেলের জন্য প্রথম যে ভিডিওটা রেকর্ড করেছে সেটা আসলে এই বন্দুকটার বিরুদ্ধে। এই অস্ত্র পুলিশের হাতে কোনোভাবেই থাকা যাবে না। পুলিশের হাতে সর্বোচ্চ মানে শটগানগুলো থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা রাইফেল ওয়েপন বলি যেগুলোতে বুলেট ব্যবহার করা হয়, শটগানে কিন্তু বুলেট ব্যবহার করা হয় না, এটাকে শটই বলে। সো বুলেট ব্যবহার করার জন্য সর্বোচ্চ রিভলভার বা পিস্তল থাকতে পারে, যেটা এফেক্টিভ রেঞ্জ 50-60 মিটারের বেশি না। এগুলো এক একটা রাইফেলে 7.62 বুলেট, যে টাইপ 56 থেকে আপনি যখন গুলি করেন, আমি ডিটেইল বলেছি ওই ভিডিওতে, ওটার এফেক্টিভ রেঞ্জ হলো 400 থেকে 500 মিটার, মানে এটা স্ট্রেট লাইনে 400-500 মিটার যায়, এরপর আরো 1 কিলোমিটার সেটা লেথাল থাকে, হয়তো সে একটু নিচের দিকে নামতে থাকে, আমরা জানি একটা ছুড়ে দেওয়া জিনিস প্যারা বলা হয়। সো নামতে থাকে, কিন্তু এরপরও আরো 1 কিলোমিটার পর্যন্ত সে লেথাল থাকতে পারে। সো দেশের ভেতরে এই অস্ত্র কোনোভাবে ইউজ হতে পারে না। এবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার ক্লেমিং, তিনি দাবি করছেন তিনি পদত্যাগ করেননি, এবং উনি আর্টিকেল 57 এর উল্লেখ করেছেন। এখন উনি বলেছেন উনি রাষ্ট্রপতির কাছে যেতে চেয়েছিলেন, পদত্যাগ করতে চেয়েছিলেন গিয়ে 6 তারিখ, কিন্তু 5 তারিখ ঘটনা ঘটে গেল বলে তিনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেননি, এবং তিনি পদত্যাগপত্রটা লিখেছেনও বলছেন। উনি বলছেন যেটা সই করতে দেখাচ্ছে সেটা না, কিন্তু একটা পদত্যাগপত্র উনি লিখেছেন, ওনার বক্তব্যে সেটা আছে, কিন্তু গণভবন জ্বালিয়ে টালিয়ে দেওয়ার কারণে এটা এখন আর পাওয়া যাচ্ছে না। তার মানে উনি লিখেছেন, এটাও ঠিক। আর্টিকেল 57 অনুযায়ী আমি বরং শেখ হাসিনাকে যদি এভাবে বলি, তার উকিলরা তাকে ঠিকমতো বুদ্ধি দেয়নি। উনি বরং এটা দাবি করতে পারতেন যে তিনি যদি নিয়ম মেনে পদত্যাগ দিয়ে করেও থাকেন, তারপরে উনি এখনো প্রধানমন্ত্রী, সংবিধান দিয়ে, এক্সিস্টিং সংবিধান দিয়ে এটাও তিনি চাইলে ক্লেম করতে পারেন। আমি ওনাকে বুদ্ধিটা দিচ্ছি, উনি এখন থেকে সেই ক্লেম করুন। 57-এ বলা হচ্ছে কোনো সময় যদি রাষ্ট্রপতির নিকট পদত্যাগ প্রদান করেন, 57-এর 1-এর ক। কিন্তু 57-3-এ একটা আছে, একটু পড়ি আমি। প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করলেও পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না, পার্লামেন্ট তাকে বলতে হবে ভাঙতে। ট্রু, উনি না বললে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভাঙার কথা না, কিন্তু ভেঙে দিয়েছেন। আর উনি পদত্যাগ করলেও আরেকজন পার্লামেন্ট থেকে হয় কিনা সেটা দেখতে হবে। এবং তিনি বলছে উত্তরাধিকারী ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কি তার উত্তরাধিকারী? উত্তর হচ্ছে, তিনি যেই ন্যারেটিভ সংবিধান নিয়ে দিচ্ছেন সেটা অনুযায়ী না, ডক্টর ইউনূসের এই সরকার কোনোভাবে আমাদের সংবিধান সম্মত না। সুতরাং তার উত্তরাধিকার হবে সংবিধানের অধীনে পরবর্তী প্রধানমন্ত্রী। সো তাত্ত্বিকভাবে পরবর্তী প্রধানমন্ত্রী, সেটা যেহেতু পার্লামেন্ট নাই আর একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন, তার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ক্লেম করতে পারেন। নিয়মতান্ত্রিকভাবেও যদি উনি রিজাইন করতেন, তারপরও উনি প্রধানমন্ত্রী থাকেন এই কনস্টিটিউশন অনুযায়ী। বলুক উনি এসব, বলুক, বলছে না কেন? তার উকিলরা তাকে যথেষ্ট ভালো কনস্টিটিউশনের বুদ্ধি দিতে পারে, কনস্টিটিউশন বোঝা তাদের বোধ হয়তো হয় নাই। কিন্তু ওসব ফালতু কথা। ফালতু কথা কেন?
এই সরকারটা যখন গঠিত হয় তখন আর্টিকেল 106 এর কথা আমরা অনেকে শুনেছি, যারা আগে থেকে কনস্টিটিউশন পড়িনি, পত্রপত্রিকা এসছে, যেখানে দেশের সর্বোচ্চ আদালত, আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সেখানে রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয়ের রেফারেন্স চাইতে পারেন। এই যে নতুন সরকারটা আসছে তার রেফারেন্স চাওয়া হয়েছিল, সেই রেফারেন্সের আপিল বিভাগ রাইটলি বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, পার্লামেন্ট নেই, পার্লামেন্ট সদস্যরাও কেউ নেই। কথা প্রধানমন্ত্রী যদি পালিয়ে যান, পার্লামেন্ট যদি থাকে বসিয়ে, উনি বলতে পারতেন যে তোমরা নতুন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করো, কেউই ছিল না। সুতরাং দেশ এবং যে মানে সরকার, জনগণ, তার যে নিরাপত্তার জায়গা আছে সেটা এভাবে ফেলে রাখা যায় না। ইটস দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি। সো তারা বলেছেন এই সরকারটা বৈধ। সুতরাং শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন, এটা বাজে কথা, ফালতু কথা। কিন্তু আমাদের দেশের কেউ কেউ এই আলাপটা করছেন বলেই না শেখ হাসিনা ভবিষ্যতে এই আলাপটা আরো আনবেন বলে আমি মনে করি। আমাদের দেশের অভ্যন্তরে এই সরকারের পক্ষে, মানে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মানুষও শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চাইছেন। আমার কেউ কেউ বলছেন যে পদত্যাগ পত্র কি আমরা দেখেছি কিনা, শেখ হাসিনা ঠিক সেই বয়ান দিচ্ছে, এই বয়ানটাও সামনে আনবে, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। আমরা যখন এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে এটার মধ্য দিয়েই ইনফ্যাক্ট আমরা যে সরকার তৈরি হয়েছে সেটার বৈধতা আছে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। কেন করছেন? ওই একই কথা, পালিয়ে টালিয়ে গিয়ে ওনার মানিজ্জত গেছে, তো মাথা কাটা গেছে, উনি ফিল করছেন এবং এখন ওনার দলের লোকজনকে কিছুটা আশা দেখানো, এই যে সো দ্যাট তারা কিছুটা এনার্জাইজড হবে, চার্জ আপ হবে যে না উনি তো প্রধানমন্ত্রী আছেন, এবং তাদের প্রভু মোদী, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রভু মোদী কিছু একটা এদিক সেদিক। বাংলাদেশে শেখ হাসিনার বিচারের তোড়জোড় চলছে এবং এটা যেন তেন বিচার নয়। বাংলাদেশে যে একটা আদালত রয়েছে, হাইকোর্টের একটা বেঞ্চের মর্যাদা সম্পন্ন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। তো এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল, সংসদে একটি বিশেষ আইন দ্বারা এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল শেখ হাসিনার জামানাতে, মূলত জামাতের নেতাদের বিচার করার জন্য। এবং এই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদেরকে এই ট্রাইব্যুনালের অধীনে যে বিচার কার্য, তো সেই বিচার কার্যের মাধ্যমে অনেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলিম, তাদেরকে এই অপরাধে ফাঁসিতে লটকানো হয়েছে। তো এই বিচার প্রক্রিয়া যখন চলছিল তখন নিয়তি কি খেলছিল, বা আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানে বসে শেখ হাসিনার তকদির সম্পর্কে কি লিখছিলেন, এটা আমরা জানি না। বা এখন এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে এটির শেষ পরিণতি কি, এবং এটি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কি হতে পারে, এর মধ্যে প্রকৃতির কি লীলা খেলা রয়েছে, ইসলামী শরীয়তের কি বিধান রয়েছে, মারেফতের কি বিধান রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, জমিনে অহংকার করার দুঃসাহস কোনো মানুষ দেখাবে না। আমি এই ট্রাইব্যুনাল গঠনের একেবারে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এর গঠন, এর কর্মকাণ্ড, এর অনিয়ম এবং পরবর্তীতে যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে সবগুলোরই একজন দর্শক, তার সঙ্গে সঙ্গে সংসদে থাকার কারণে অনেক বিষয়াদির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আমার সুযোগ হয়েছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে তোমারই বুদ্ধি বেজে গোকুলে বাড়ি শেষে, বা অন্যের জন্য যদি কেউ ফাঁদ পাতে তাহলে সেই ফাঁদে আপনাকে পড়তে হবে। আপনি যদি অন্যকে গালি দেন, অন্যের চরিত্র হনন করেন, আপনার জন্য খুব বেশি সময় নেই যে ওইগুলো সব সুদে আসলে আপনার দিকে ধেয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামাতকে নিয়ে, রাজাকার আল বদরদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, যুদ্ধাপরাধ নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেত্রীর যে বাড়াবাড়ি রকম আতিশয্য ছিল, গোস্বা ছিল, ক্রোধ ছিল, প্রেম ছিল, মানে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে প্রেম ছিল, এই সবগুলো যখন সীমা অতিক্রম করেছে, সেই সীমার বাইরে যখনই সে কোনো কিছু করার চেষ্টা করেছে, আজ সেটা তার জন্য কতটা বুমেরাং হয়ে পড়েছে সেটা এই সময়টাতে 2024 সনের সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি। তো যে অপরাধের সাজা দেওয়ার জন্য জামাতি নেতাদেরকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করেছেন, সেই একই ট্রাইব্যুনালে এখন তাকে বিচারের আওতায় আনার জন্য তোড়জোড় শুরু হয়েছে। এবং এটা যে আজকে হয়েছে তা নয়, আওয়ামী লীগপন্থী যারা লোকজন তারাই এই কথা অনেক আগে বলেছেন। এটি কি 2015 বা 16 সনের ঘটনা। 71 টেলিভিশন বা অন্য যে কোনো একটা টেলিভিশনে ডক্টর মুনতাসির মামুন একটা কথা বলছিলেন যে এটি একটা সব সম্ভবের দেশ বাংলাদেশ, এখানে সবকিছু সম্ভব। এমনও দিন আসতে পারে যেই দিন এই যে রাজাকারদেরকে বিচারের জন্য আমরা যে ট্রাইব্যুনাল তৈরি করেছি, এই ট্রাইব্যুনালে আমাদেরকে উল্টো রাজাকার আখ্যা দিয়ে এখানে আমাদের বিচার করা হতে পারে।
এটা সম্ভব। তো ডক্টর মুনতাসির মামুন এই কথাগুলো কিন্তু টেলিভিশনে সরাসরি লাইভে কথাগুলো বলেছেন, আমি নিজে শুনেছি। তো দেখুন, বেশি দিন যায় আবার সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে। শেখ হাসিনাকে বিচারের জন্য বা শেখ হাসিনার বিচারের জন্য ট্রাইব্যুনালে ইতিমধ্যে একজন প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যারা অ্যাডভোকেট তাজুলকে। তো উনি ওনার অন্য সহকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধগুলোর অভিযোগ, সেই অভিযোগগুলো তিনি গ্রহণ করবেন, তিনি তদন্ত করবেন, তিনি চার্জশিট দেবেন। অত্যন্ত ক্ষমতা সম্পন্ন কিন্তু এটা কমিটি, মানে তার এটা অভিযোগ গ্রহণ করার, থানা যেভাবে মামলা নেয় ঠিক সেভাবে মামলা নেওয়ার, আবার সেটা তদন্ত করার, এবং সেই তদন্ত করে আবার সেই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার, এবং সেই তদন্ত রিপোর্টকে আবার আদালতে প্রমাণ করার যে পুরো কর্মকাণ্ডটি যিনি করবেন তিনি এই চিফ প্রসিকিউটর। তিনি দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত নেতাদের আইনজীবী ছিলেন, এবং ওই সময়টিতে তার মুখ, অর্থাৎ জামাত নেতাদের যখন বিচার চলছিল তখন অ্যাডভোকেট তাজুলের যে মুখ, এটি আমরা প্রতিদিন টেলিভিশনে দেখতে পেয়েছি। তো সেই একই মুখ আবার এখন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এটাই বলে নিয়তি। এটি তাজুল কখনো জীবনে কল্পনা করেছেন কিনা আমি বলতে পারবো না, তিনি আমার বয়সে ছোট ছোট ভাইয়ের মতো। তো তিনি যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের কৌশলী ছিলেন, উকিল ছিলেন, তখন সঙ্গত কারণে তার অনেক থ্রেট ছিল, তাকে নিয়ে অনেক ট্রল হতো, আওয়ামী লীগের লোকজন তাকে নানাভাবে হুমকি দিত, ধামকি দিত। তো ওই সময়টাতে তার মধ্যে যে একটা ইনফেরিয়ার কমপ্লেক্স ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, সেই আতঙ্কের মধ্যে তিনি কি কখনো স্বপ্নে কল্পনা করেছেন যে আগামী দিনে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে এবং সেই বিচারের প্রধান কৌশলী তিনি হবেন, চিফ প্রসিকিউটর তিনি হবেন? কিন্তু বাস্তবে আমি শিওর যে তিনি সেটি কল্পনা করেননি কখনো, কিন্তু আজ সেই ঘটনাটাই ঘটছে। তো ট্রাইব্যুনাল তার কর্মকাণ্ড শুরু করেছে। অভিযোগ এখন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তিনি গ্রহণ করছেন। মূলত সেই শেখ হাসিনার শাসনামল 2009 থেকে এখন পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেগুলো গুম হোক, হত্যাকাণ্ড হোক, আয়নাঘর হোক, কিংবা একেবারে শেষের দিকে জুলাই এবং আগস্ট মাসে রাজপথে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে শেখ হাসিনার নির্দেশে, তো এই বিষয়গুলো নিয়ে তিনি যদি মামলা করতে চান তাহলে কয়েক হাজার অপরাধের যাকে বলে অভিযোগ তিনি পাবেন। এবং এই কাজ কয়েক হাজার অভিযোগের নিষ্পত্তি করতে তাকে কতদিন সময় লাগবে আমি বলতে পারবো না, কিন্তু শেখ হাসিনাকে ইচ্ছা করলে সেই অপরাধের দায়ে কয়েক হাজার বছর ধরে মানে তার যদি জেলখানায় রাখতে চান কয়েক হাজার বছরের কারাদণ্ড হবে। আর যদি ফাঁসিতে লটকাতে চান তাহলে 1000 বার থেকে ফাঁসিতে লটকালেও এই অভিযোগগুলো নিষ্পত্তি হবে না। এত অভিযোগ ট্রাইব্যুনালের কাছে রয়েছে এবং একেবারে চাক্ষুষ তথ্য এবং প্রমাণ সহ। 71-এর যে প্রমাণ ছিল সেটি অনেকটা অস্পষ্ট এবং এগুলো নিয়ে অনেক প্রশ্ন করার সুযোগ ছিল, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো আলটিমেটলি একেবারে হাতে কলমে ডকুমেন্ট মানে একেবারে তথ্য এবং প্রমাণ সহ সব কিছুই ট্রাইব্যুনাল ইচ্ছে করলে গ্রহণ করতে পারবে, অকাট্য যুক্তি সহকারে এগুলো উপস্থাপন করা যেতে পারে। তো এই বিচারে যখন তোড়জোড় চলছে তখন শেখ হাসিনা ভারতে, এবং শেখ হাসিনার যে বিচার সেই বিচার করার জন্য বাংলাদেশ থেকে ওয়ারেন্ট ইস্যু করে তাকে আনতে হবে এবং ভারতকে প্রত্যাবর্তন করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট। এখন এগুলোর ব্যাপারে অনেকগুলো আন্তর্জাতিক আইন রয়েছে এবং ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এখানে দুটো দেশের সরকারের যে সম্পর্ক এটা অনেক নির্ভর করে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি আসলে শেখ হাসিনাকে আনতে চাচ্ছেন বা বিচার করতে চাচ্ছেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত তিনি সেটি পারবেন কি পারবেন না, এটাও একটা প্রশ্ন। তার সে দক্ষতা, সাহস, যোগ্যতা বা সময় এটা হবে কিনা, এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবেন কিনা, কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়গুলোর উপরে মূলত এই যে ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে এটার ভবিষ্যৎ নির্ভর করবে। যদি শেখ হাসিনাকে পাওয়া যায়, আনা যায়, তখন এক ধরনের ইতিহাস তৈরি হবে। আর যদি ভারত শেখ হাসিনাকে না পাঠায় কিংবা ভারত এখানে আরও মন্দ কিছু করে, রূঢ় কিছু করে, প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।